Good afternoon, everything from me. So, welcome to this live. It is late, but it is better than nothing, right? That's what I can do at best. At least better than nothing, right? So, অনেক গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আমি করতে চাই আপনাদের সাথে। তিনটা বিষয় কভার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রোয়ের প্রধান বাংলাদেশে। ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ জাস্ট মেট প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং সালমান শাহ হত্যা এবং মেহের আফরোজ শাওনের বিষয়ে একটা মানে তথ্য আপনাদের সামনে দিব এখন। এবং এটা আমি সবসময় বলে রাখি বা বলি আমি আপনাদেরকে, আপনি তো জানেন আই এম এক্সেপশনাল, এটা বাস্তব। আমি বলছি না যে আমি এভরিডে রিসার্চ অন Indian intelligence agency and how Indian government and their intelligence agencies work or manipulate everything regarding Bangladesh. আমি আপনাদেরকে বলি নাই, এবং আমি কিন্তু I'm working on it. এবং আমি আপনাদেরকে বলি, আমি এই বিষয়গুলো এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ঘটনার আমি যে কথাগুলো এবং গ্যারান্টি আপনাকে দেই, আমার কোনো ডকুমেন্টস লাগে না অনেক সময়। আমি ঘটনা বিষয় আই এম সো মাচ ডিপ ইনটু ইট যে আমি ঘটনার দেখে মানে একটা আন্দাজ করে আমি বলতে পারি এই ঘটনাটা কে ঘটাতে পারে, because of the surrounding circumstances of that individual or a group of people or of their country. Yes, it is. I can do that. And I've told you, I have given you so many times, and which came out to be true. Absolutely true. Nothing wrong with that. Not a single prediction that I have done or I have predicted went wrong. None. This time too. This time Udon too. Take a look at it and listen to me carefully. Like I said, আমি যখন কোনো জিনিস বলি আপনারা শুনবেন, আমি অনুরোধ করি আপনাদেরকে শুনে যাবেন, ডিসএগ্রি করতে পারেন, বাট কনস্ট্রাকটিভ, কিন্তু উড়িয়ে দিয়ে যাবেন না, মাথায় নিয়ে চলে যাবেন। আজকে আমি আপনাকে দেখাবো যে আমি এই যে সবসময় বলি না যে কোন ঘটনার সাথে ভারতের র থাকতে পারে। ধরেন আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ভারত জড়িত, ভারতের র জড়িত, এবং এটা আমি বলেছি এবং আমি এটাকে আই মিন ইট এন্ড আই ওন দিস স্টেটমেন্ট। এবং টুডে আজকে আমি আপনাদেরকে আচমকা একটা জিনিস আমি বলি নাই, আমার এই কথাটার কতটা সত্য আরেকজন ভাই বলেছেন, যাকে আমি জীবনে চিনি না, আমি ওনাকে চিনি না, উনি তো অনলাইনে আছেন, কিন্তু আমি আপনাকে দেখাবো কতটা সত্য। মেহের আফরোজ শাওনের অন্য একটা রূপ দেখেন। আমার যে ধারণাগুলোর সাথে আমি বললাম না, গতকালকে লাইভে বলছিলাম যে যদি ওজোপাড়া গ্রামে দেখেন স্বামী স্ত্রী বাংলাদেশে ঝগড়া করেছে, খুঁজে নিবেন সেখানে কোনো ভারতীয় রয়ের এজেন্ট আছে কিনা। আমি সবসময় বলি না, আজকে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ এবং তত্ত্ব দিয়ে আমি এটা সহায়তা করবো। বাই দ্য ওয়ে বলে রাখি যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস এন্ড জেন্টলম্যান। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের প্রধান চিফ অফ র বাংলাদেশে এসেছেন এবং এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে as though they are like you know sponsoring this news that he is in Bangladesh. উনি আসতেন যেতেন গোপনে, অনেক সময় কেউ জানতো না। র প্রধানের সেকেন্ড অফিসও ছিল বাংলাদেশে, উনি বাংলাদেশে আসতেন, কেউ জানতো না, প্রাইভেট বিমানে আসতো, প্রাইভেট বিমানে চলে যেত, কেউ কোনোদিন খবরও রাখেনি। বাট ইদানিং এই প্রথম দেখলাম যে উনি যে আসছেন, এটা একটা উদ্দেশ্য আছে, এটা আমি আমার মতো করে বলি। উনি এখন কেন আসছেন? আসলে র প্রধানের বাংলাদেশে কাজ কি? কোনো কাজ নাই, শুধুমাত্র আসে কেন জানেন? তাদের কানেকশন যেগুলো আছে এগুলাকে একটু শাইন করে। আর এই মুহূর্তে যে আগে যেটা ছিল তার মূল আসার কারণ ছিল তাদের তো বিশাল বড় কাজ, নেটওয়ার্ক, গ্রামে গ্রামে ভারতীয় রয়ের এজেন্ট ছিল বিগত সরকারের আমলে। এটা তো নাই হয়ে যায় না, এটা তো এখনো আছে। সো আমরা বলছিলাম যে গুরুত্বের দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র ভারতের জন্য এই মুহূর্তে। সো তারা আমাদেরকে ছাড়তেছে না আনলেস আমরা তাদেরকে ফোর্স করি টু লিভ আস অ্যালোন এবং আমাদের কাজ আমরা করতে দিই। এখানে বলে রাখি যে এবং এই যে আসছে তারা কোন কারণ আছে, এবং এটাকে দেখানোর জন্য যে আওয়ামী লীগের সময়ও আসতো, বিএনপির সময়ও আসে, অর্থাৎ কানেকশন। আর আমরা যেভাবে কাজ করি সরকারের সাথে আমাদের সম্পর্কটা ভালোই আছে। দেখুন সাইকোলজিক্যালি দেখেন ভারত কিভাবে ডার্টি গেম খেলে বাংলাদেশের সাথে, এগুলো আমাকে কেউ বলে নাই। ইট ইজ মাই অ্যাসেসমেন্ট because I understand politics. I understand how the intelligence agencies of this world they work and what kind of work they and how they operate everything, particularly India এবং ইন্ডিয়া বেই যতরা আছে তারা। দেখুন আপনাকে বলেন তো রর যে প্রধান আসতেছে এত তাকাম্বরি কেন সারা পৃথিবীতে জানিয়ে আসছে, মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যাচ্ছেন। বিকজ তারা দেখাতে চায় সারা পৃথিবীকে, বাংলাদেশের মানুষকে, আমাদের সাথে সরকারের গভীর সম্পর্ক এখন আছে। That's against the government. By the way, this is a sentiment, psychological game against this government. মাথা রাখবেন এটা। এটা
এত এভাবে মানে মানে এত প্রচার করার দরকার কি? প্রচার করার দরকার এটাই বোঝাতে চাচ্ছে বিএনপিও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, বিএনপির বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষ নেতিবাচক ধারণা পোষণ করে এবং এটা নিয়ে সমালোচনা করে। দ্যাটস এক্স্যাক্টলি যখন এই রড প্রধান আসতেছে স্বাভাবিকভাবে এ কেন এখন আসে, রাইট? তো এই যে একটু আগে আমার একজন সিলেটি ভাই ফোন দিলে ইগু কি তাহলে গায়ে বারবার ইগু মানে এই লোক কেন আসে বারবার, মানে আসার দরকার কি? মানে সিলেটি ভাষা এটাকে বলে। আমি আপনাদেরকে বলি, শুনে মনোযোগ দিয়ে শুনবেন। সে আসছে বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন না, ইয়েস, why does he come? What is his purpose? What he's doing in Bangladesh? Does he have anything else to do? No, nothing. But just show the Bangladeshi people so the people go against BNP government. Understand that? It's our assessment. Cannot be wrong. No way, right? দেখেন আপনি, আর না হলে যদি গোয়েন্দা কাজ করতে গোয়েন্দাগিরি করতে চায়, এটা তো এভাবে আসে না, এভাবে করার দরকার নাই এই সরকারের সময়ে। মূলত ইটস আ সাবোটাজ, স্ট্যান্ডবাজি। মানে এটা কি? এটা দেখানো সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে আমরা উই হ্যাভ স্টিল গুড কানেকশন। ইনডাইরেক্টলি বাংলাদেশের মাসুম ভাই, উই হ্যাভ টু বাই F-16 ফাইটার্স জেডিসি। শুধু এটা না, ওই যে আমরা সবসময় বলি না, নীলফামারী বিমানবন্দর চীনকে দিতে হবে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে হবে, তুরস্কের কাছ থেকে আপনার কি ফ্যাক্টরি, ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে হবে। আমি আপনাকে বলি, এবং পাকিস্তানের সাথে আলোচনা না হলেও বাংলাদেশের পত্রিকা নিউজ পেপারে এটা আনতে হবে, মানে পারমাণবিক অস্ত্রের আলোচনা হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের সাথে। উই হ্যাভ টু ডু দ্যাট, দ্যাটস দ্য বটম লাইন। দেখবেন ভারত এভাবে সোজা, স্ট্রেট টু দ্য পয়েন্ট, এভাবে আর হবে না। ভারত সোজা, এদেরকে কিভাবে মোকাবেলা করতে হয়, এদের মতো বিতু জাতি পৃথিবীতে একটাও নাই। কিন্তু আপনি যখন তাদেরকে সরতে দিবেন, তারা আপনার গাড়ি উঠে নাচবে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে গেছে, সেখানে নেটওয়ার্কে চীন ভাষায় কথা বলে সবাই। বাই দ্য ওয়ে, আমি আসছি আমার মূল পয়েন্টে। আজকে আমি মেহের আফরোজ মানে শাওনের একটা ঘটনা দেখাবো, সিরিয়াস একটা আলোচনা আছে আজকে। ইউ গাইজ গট টু ওয়াচ দিস ভিডিও টিল টু দ্য লাস্ট। গেল, এখানে আরো একটা জিনিস হলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার। প্রবাবলি ইট ওয়াজ স্কেজুলড, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি জাস্ট মেট হিম। এবং তার গেস্টটার ছবি ঠিক আছিল একটা জায়গায়, যা ওনার সাথে যেভাবে হাত মিলিয়েছে, এভাবে ধরেছে, আই ডোন্ট লাইক দ্যাট। অ্যাজ এ হেড অফ স্টেট, হি শুড নট had his handshake with him in this way. No, এটা আমার কাছে odd লেগেছে। বাট আপনারা ওরকে মনে করতে পারেন, I understand diplomacy, I understand how this মানে diplomatically মানে body gesture, facial impressions and everything works. I know this stuff, right? That's what I'm telling you. It's wrong. You shouldn't do that. বাট এনিওয়ে, হয়তো উনি আন্তরিকভাবে এই লোক ভদ্র লোক, এই লোক আমি আপনাকে বলি, এই লোক কিন্তু বৃদ্ধ লোক এবং এর রাজনীতিবিদ, তো হয়তো অনেক সময় বুঝতে পারে নাই। কিন্তু উনি যেহেতু প্রফেশনাল রাজনীতিবিদ না, হয়তো মানে মানে আমলা না, হয়তো এটা হইতে পারে। বাট আমি এটা মনে করি ইউ শুড নট ডান দ্যাট, ইউ শুড হ্যাভ ডান দ্যাট। ওকে, দ্যাটস দ্য বটম লাইন। নাও, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা এর ভিতরে, সেটা কি? সেটা হচ্ছে যে মানে শেখ হাসিনা বলছে উনি ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে কি একটা বলছে, যদিও এটা এআই জেনারেটেড, হি ডোন্ট সে দ্যাট। কেন? অনেক জিনিস এআই জেনারেটেড বাই মানে শেখ হাসিনা যেগুলো আসে, একদিন যদি ভারত কোখান ধরে ভারত যেন বলতে পারে যে এগুলো এআই জেনারেটেড এবং প্রমাণ করতে পারে শেখ হাসিনা এটা করেন নাই, এটা কে বা কারা করেছে, এআই জেনারেটেড। সো অনেকগুলো বিষয় আছে, কেননা এটা ন্যাচারাল বক্তব্য না, যেটা আমি মনে করি আপনারা উনি দিয়েছেন। আচ্ছা, এখন আসি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আজকে, দেখবেন মনোযোগ দিয়া, এটা আপনাদের দেখার দরকার আছে আমি মনে করি, বুঝেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো প্রধানমন্ত্রী বলছেন তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন চান। তারা শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরে আসবো, সরকার চায় ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়, এবং উনি সাথে সাথে আবার দিল্লি চলে গেছেন। অর্থাৎ দে আর ট্রাইং দ্য বেস্ট টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। টেলার নাম বাবাজি। আবার বলছি, বিএনপিকে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করতে না পারে ভারত, এবং বিএনপির নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন না হন, বিএনপিকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। তবে দ্য ওয়ে এভরিথিং গোয়িং অন, মানে বিএনপিকে প্রথমেই বাংলাদেশের মানুষের কাছে কালার করতে হবে। ভারত এভাবে কাজ করে শেখ হাসিনাকে দিয়ে করাতো। কালার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে তখন বিএনপি ভরসা করবে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ভারতের মতো, মানে এগুলোর, এটা হচ্ছে ভারতের ফুল পলিসি। আই ডো নট আন্ডারস্ট্যান্ড যে আমাদের যারা অফিসিয়ালস আছে, দে হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট, হাউ দে ওয়ার্ক। আই হ্যাভ এ লিটল নলেজ অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস, টু বি honest, ladies and gentlemen, because I strongly believe these guys, they don't even understand that how they work. Look, the two meeting completely gone against BNP government. Particularly raw. এটা লোক দেখানো, আমরা সরকারের সাথে কানেকশন আছে বাংলাদেশের মানুষকে বিএনপির বিরুদ্ধে জাগিয়ে তোলাই ভারতের প্রথম কাজ এই মুহূর্তে। ইয়েস ইট ইজ। জীবনে এটার বাহিরে আপনি কোনো বিশ্বাস করেন, আপনি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। আচ্ছা, এগুলো একটা জিনিস। তো এখন শেখ হাসিনার তারা বলছেন শেখ হাসিনাকে ফেরত দেন, আর শেখ হাসিনা বলছে ডিসেম্বরে আসবে। খেলা কিন্তু অন্য লেভেলে ওই জায়গাতে চলছে। আচ্ছা, মূলত ভারত যেটা এখন করতেছে, এক কথায় বলে রাখি, বাংলাদেশ বিএনপি সরকারকে বা বর্তমান প্রধানমন্ত্রীকে
জনগণ থেকে বিচ্ছিন্ন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। যেই মাত্র মানে বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, মানে সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি এন্ড দে আর অন কোর্স টু ডু দ্যাট। দে উইল ট্রাই। নাও ডিপেন্ডস হাউ সরকার কিভাবে এটাকে ট্যাকল করে বা এটাকে রিফিউজ করে বা এটাকে তারা মানে ফেরায়। বাট ধরেন, তবে এখানে একটা জিনিস বলে রাখি, খুব দুঃখ লেগেছে একটা জিনিস, আনিস আলমগীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর মানে আর মানে ফেরদৌসের মানে খাওয়া দেখে ভিতরটা এভাবে খুব মানে কষ্ট মানে পেলাম। কোনো কথা বলবো না, এখন কোনো কথাই বলবো না। তবে মনে রাখবেন, এগুলাই সরকারকে বাংলাদেশের মানুষের কাছে বিষিয়ে তুলবে। আর অনেকগুলো বিষয় আছে, বি কেয়ারফুল। এবং এই যে কাজ করতেছেন, এটা খুবই লজ্জাজনক এবং বিএনপির জন্য ডেঞ্জার। আনিস আলমগীরের মতো একটা ঠুকাই সাংবাদিক, সে কিভাবে ওই লেভেলে যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজে এখন এই মুহূর্তে ব্যস্ত। প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়েছেন, কে দুইজন ব্যক্তি যারা বলেছেন প্রধানমন্ত্রীকে ফোন দেওয়ার জন্য, আমি নাম জানি বলতেছি না এখন। রং ডিসিশন। সে ওই লেভেলে কোনো মানুষ না, ওই লেভেলে কোনো মানুষ না। তার কোনো ইন্টারন্যাশনাল কানেকশন নাই, ভারতীয় রয়ের মানে এজেন্ট মানে কয়েকজন ছাড়া কোনো কানেকশন নাই পৃথিবীতে কারোর সাথে। এই লোককে এত গুরুত্ব দেওয়া, এটা আমাদের জুলাইয়ের সাথে প্রতারণার সামিল। দুঃখ লাগলো, এখন কোনো কিছু বলবো না। আচ্ছা, এখন আসি যে গতকালকে আপনারা দেখেছেন যে সালমান শাহ আপনার হত্যাকাণ্ডের অন্যতম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে ডন। আমি আপনাকে বলি, আজকে সালমান শাহ সিলেটের ছেলে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে ছিল সে। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না। তাকে কেন আত্মহত্যা কেন? প্রথম বক্তব্য হলো, সে একটা বিচকে তার সাথী হিসাবে নিয়েছে। যারা পুরুষ আছেন আপনাদেরকে বলি, লিগাল প্রস্টিটিউট কখনো বিয়ে করবেন না। এখন বলবেন যে হোয়াট ইজ লিগাল প্রস্টিটিউট? লিগাল প্রস্টিটিউট হলো, সে আপনার মানে বিয়ে করে নিয়ে আসছেন, কিন্তু অন্য 10 জনের সাথে তার সম্পর্ক আছে। এটা হচ্ছে লিগাল প্রস্টিটিউট। আর যারা ইলিগাল প্রস্টিটিউট হচ্ছে, কাজ করে আপনি জানেন সে করতেছে, এটা অবৈধভাবে করতেছে। আর এটা হচ্ছে লিগাল, তাকে কিছু করতে পারবেন না আপনি, দেখা যাচ্ছে সে গোপনে গোপনে এই কাজগুলো করতেছে। এদেরকে আমি এই টার্মটা দিচ্ছি। এবং এই যে সালমান শাহ, প্রথমে তার বিয়ে করাটা এই বিচকে উচিত হয় নাই। তার মতো নিকৃষ্ট পরিবার, নিকৃষ্ট একটা মেয়ে, তাকে দেখলেই বোঝা যায়। এবং আজ যখনকার ঘটনা তো মাফিয়া তন্ত্র ছিল মানে বাংলাদেশে, এই যে আজিজ মাহমুদ ডনরা মানে গ্যাংরা, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতো তখনকার সময়। এরশাদের সাথে সম্পর্ক ছিল তখনকার সময়। এরা তো একদম অন্য লেভেলে বাংলাদেশ ছিল তখন। এখন আসি মূল জায়গা। এখন আমি যে প্রতিদিন আপনাকে বলি যে বাংলাদেশের প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে ভারতের জড়িত, এবং এটা আপনাকে বুঝতে হবে। আজকে একজন ভাই একটা ভিডিও বানিয়েছে, আমার কথাটা কতটা অ্যাকুরেট এটা আপনি আচমকা ওঠার মতো, যে আমাদের মানে বাংলা সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভাবান এক্সেপশনাল লেখক, বুদ্ধিজীবী টাইপের বাংলাদেশের ইতিহাসে কখনোই আসে নাই। এমন সৎ চিন্তা মানুষ, সাহিত্যিক মানে মানে বাংলাদেশের ইতিহাসে কখনোই আসে নাই। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে কিভাবে, আজকে একটা তথ্য, কিভাবে উনি দেখেন। এবং এই যে বললাম না, সারা পৃথিবীতে সাকসেসফুল মানুষকে যখন কোনো দেশ নিয়ন্ত্রণ করতে চায়, সাকসেসফুল জায়গাতে বা তাদের ইন্টারেস্ট মানে প্রতিষ্ঠা করতে চায়, কিভাবে তারা নষ্ট করে। আমি আজকে বলছি আপনাকে, ভিডিওটা একটু দেখাবো। এখন আমি মনে করি সালমান শাহ হত্যার সাথে সরাসরি ভারতের জড়িত, মানে সামিরা গ্যাং তো করেছে এটা, বা বিহাইন্ড দ্য সিন তার পিছনে লাগিয়ে দিয়ে তাকে জীবনকে মানে দুর্বিষহ করা, এর পিছনে এর জড়িত আছে। বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি থেকে মানে ইসলামিক কালচার, সব জায়গায় সাকসেসফুল মানুষের পিছনে ভারতের লেগে আসিল সারা জীবন, এখন আছে। খুদ মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তি যে মানে তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তারা ভারতেরও, কারণ তার জনপ্রিয়তা আকাশে উঠেছিল। যদি উনি একটা স্টুপিড কাজ করেছেন, যার সমালোচনা আমি করি, আমাদের দেশটাকে একটু খারাপ করার চেষ্টা করেছেন, না বুঝে, রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে, ইন্টারন্যাশনাল মার্কেট না বোঝার কারণে এই মানে আবেগী সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, এটা আমি সমালোচনা করেছি। আচ্ছা শুনেন, আজকে একটা ভিডিও দেখাই আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কখনো কসম কাটি না, এখন পর্যন্ত কাটি নাই, আজকে প্রথম আমি কাটতেছি। তা আমার বক্তব্যের উপরে না, আরেকজন মানুষ বক্তব্য দিচ্ছে, একজন ভাই, আমি তাকে চিনি না। বক্তব্যটা শোনার পরে আমি যে বলি এগুলা, আপনারা যে কতটা অ্যাকুরেট এই ভাই, আমি জানি এই ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছেন, আমাদের একজন বোন, ওনার নাম আমি আপনাকে বলি, উনি আমাকে কোথায় পাঠিয়েছেন, উনি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। বোনের নামটা, আচ্ছা এই যে বোনের নাম হচ্ছে রহিমা সুলতানা হুসেইন সামথিং। আমি ওনার সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো ধরনের যোগাযোগ নাই, বাট উনি আমাকে ইনবক্সে করেছেন। এটা আমার সম্ভবত একজন মানে ফলোয়ার বা শ্রোতা বলতে পারেন আপনি। উনি আমাকে একটা ভিডিও দিয়েছেন মেহের আফরোজ শাওনকে নিয়ে। উনি বলেছেন হুমায়ুন আহমদের সাথে বিরুদ্ধে মেহের আফরোজ শাওনকে লাগিয়ে দিয়েছে ভারতের লোক। এটা কি কখনো শুনেছেন আপনারা? কেউ কখন বলেছেন? আমি কিন্তু এগুলার ইঙ্গিত দিয়ে যাচ্ছি। দেখেন ওনার সাথে আমার মিলটা কোন জায়গায়, এবং এই যে গভীরভাবে যদি আপনি বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি সবকিছু বিবেচনা এবং বিশ্লেষণ না করেন, নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এবং আমরা 90% পলিটিশিয়ান সিন্স আওয়ার লিবারেশন, মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট, আমাদের আপনার ইন্ডিপেন্ডেন্স, এরা ব্যর্থ হয়েছিল। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির রাজনীতিবিদের দেশ হচ্ছে বাংলাদেশ। জ্ঞান গরিমাহীন, ইন্টেলেকচুয়ালিটিহীন, মানে বুদ্ধিদীপ্তের অভাব,
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যদি দেশ থেকে থাকে এটা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির আলেম নামের ইসলামিক লেবাসদারি শয়তানের দেশ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টদারী সংস্কৃতি জগতের আত্মমর্যাদাহীন মানে মানে এই মুহূর্তে আমি বলছি না, আর সবসময় এই মুহূর্তে মানে সালমান শাহ, মান্না সাহেব এবং জসিম সাহেব এরা এবং ববিতা শাবানা এদের পরে আপনি যদি বলেন মানে শাবনুর বা এদের মানে পরে সবচেয়ে নিকৃষ্ট আত্মসম্মান আত্মমর্যাদাহীন চিপ স্ট্রিট লেভেলের মানে সংস্কৃতি জগতের মানুষের জন্ম হয়েছে মানে এই কয়েক বছরে আমরা দেখেছি, বিগত 20 বছরে। এটা না, খেলোয়াড়দের মধ্যে ক্রিকেটারদের ভিতরে বা স্পোর্টস জগতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির খেলোয়াড়রা হচ্ছে বাংলাদেশে, যারা যারা জাতীয় দলে খেলে কিন্তু বিনা ভোটের এমপি হয়, যারা বলছি ট্যালেন্টেড আর মানুষ হওয়া মানে তারকা বনা এক জিনিস নয়, পারফর্ম করা আর প্রকৃত অর্থে তারকা বনে যাওয়া সেলিব্রিটি হওয়া এক জিনিস নয়। ট্যালেন্ট থাকতে পারে, যে কোনো চুরের অর্থে ট্যালেন্ট থাকতে পারে, রাইট, কিন্তু মানুষ হতে গেলে আপনাকে মানবিক এবং সামাজিক এবং মানে আত্মমর্যাদার যে মূল্যবোধ এটা যদি না আসে আপনি কখনো মানুষ হতে পারবেন না, ওই লেভেলে যেতে পারবেন না আপনি কখনো। আচ্ছা, এই ভিডিওটা শুনলে আচমকা চমকে উঠবেন আপনি। দেখেন উনি কি বলছে। উনি বলছে, আমি জানি তো এগুলা, আমি তাকে অ্যাড্রেস করি নাই, বাট আমি জানি তো, আমি বলেছি আপনাদেরকে এর আগে যে মেয়র আফরোজ মানে হুমায়ুন আহমেদের, এখন আমি বিশ্বাস করি যে হুমায়ুন আহমেদের মৃত্যুর সাথে তার জড়িত আছে কিনা এই বিচ শাওন, নিকৃষ্ট মাইন্ডের একটা মানে মানে মহিলা সে। আচ্ছা, ভিডিওটা শুনেন। এখানে বলে রাখি যেখানে পিনাকিদার ভিডিও একটা উনি জুড়ে দিয়েছে ওই ভিডিওতে যে প্রচার করছে, তো এটা এখানে অটোমেটিকলি চলে আসলে আমি এটা বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার কারণে অসুবিধা নেই। শুনেন। বাহিনীর গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে, আচ্ছা শুনেন আবার শুনেন। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতা না আমি 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 আপনার প্রথম থেকে আনতে হবে আমাকে আঙ্গুল দিয়ে জোড়ার জন্য 2-4টা স্ট্যাটাস দে। তখন শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছে। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এবার ওপার দুই বাংলাতে হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল মূলত, যে তাদের যে ইনকাম ছিল এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্র মহিলা কিন্তু 2-2বারের আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি। দেখেন হুমায়ুন আহমেদের মেয়ের বয়স মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের। আচ্ছা, তো এই বাইটা বলেছেন কি শুনেন, আপনারা শুনলেন তো, উনি বলেছেন শাওনকে মূলত ভারতীয় রই উনাকে ডিসরাপ্ট করার জন্য এখানে তারা যুক্ত করেছিল। আমি আজকে আপনাকে বলি, আমি কসম করি না, আমি আমার নলেজ থেকে বলছি, আল্লাহর কসম, 100 সত্য, 100% সত্য, এটা 100% এটা সত্য। মানে তাকে কিছু কিছু কাজ থেকে বিরত রাখা, এটা তাদের এভাবে হয়। এটা আমেরিকাতে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি, বিখ্যাত একজন কনজারভেটিভ মানুষ, তাকে হত্যা করা হচ্ছে। উনি ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন, আমি ডিটেলসে যাই না, আমি আপনাকে বুঝিয়ে নিয়েন। এবং ওনারা সবাই ওনার ওয়াইফ মনে করেন এখানে জড়িত, এবং কারা ওই যারা ওনার বিরুদ্ধে তারা এটাকে প্ল্যান করেছে। আচ্ছা শুনেন, এখন আমি আপনাদেরকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মনে করি সালমান শাহ যে ক্রেজ সৃষ্টি হয়েছিল, মানে সালমান শাহ পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা উঠেছিল সালমান শাহ, ভারতীয় জনপ্রিয় হয়েছিল সালমান শাহ। আমি মনে করি যে সালমান শাহকে ধ্বংস করা এবং ভারতীয়, কারণ শিক্ষা সংস্কৃতিতে ভারত প্রথমে হাত দিয়েছে অ্যাবসলিউটলি, এবং এই ব্যক্তিগুলো বাংলাদেশপন্থী ছিল, মারাত্মক বাংলাদেশপন্থী ছিল। আই থিঙ্ক উই নিড টু ফর্ম অফ হার্ডলাইন পার্টি ইন সিলেট। আচ্ছা, হার্ডলাইন পার্টি ইন সিলেট, আমি এটা আমার বাইরা যারা এখানে আছেন অন্যান্য জেলার বাংলাদেশের বাইরের, তারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু আমরা যা দেখতেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের, মানে কেন্দ্র বলে এটা ভারতীয় শব্দ উঠে যায়, উই না হ্যাপি। আমরা কথা হবে এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করি এটা, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত আর এভাবে আমরা শোষিত হতে রাজি না এখন। এটা সরি টু সে দ্যাট, এটা অনেক আগে বলেছি। আচ্ছা যাক, বাই দ্য ওয়ে, তো আমি বলি, আমি মনে করি সালমান শাহ যদি থাকতো, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আজকে কি থাকতো, এবং সংস্কৃতি জগতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিলেটের ফুয়া ছিল তো, ফুয়া বলি সিলেটে আমরা, বিশ্বাস করে এগুলাকে একদম
কমপ্লিটলি রুখে দিতে পারতো। সে তার এতটা পাওয়ারফুল তার ক্ষমতা ছিল এবং তার ইন্টেলিজেন্স এবং তার পার্সোনালিটিটা ছিল সালমান শাহ। এমন পার্সোনালিটি সম্পন্ন অভিনেতা বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে আসেন নাই। আমি মান্না সাহেব অসাধারণ একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি ছিল, কিন্তু মানে মান্না, বুঝেছেন? আমি জানি না এরা এই যে বলে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ জানে কোনো কিছু দিয়ে মেরে ফেলছে কিনা, মানে ভারতের এরা, কারণ তারা আমাদের চলচ্চিত্র জগৎটাকে ধ্বংস করা, শাবানা, ববিতা এদের বাইরে এবং শাবনুরের পরে আর তো পার্সোনালিটি সম্পন্ন কোনো অভিনেত্রী আসে নাই। আর যত অভিনেত্রী এরা এসেছেন 90% কোনো না কোনো ভাবে তাদের এক্সট্রা খেপ ছিল বিভিন্ন হোটেলে। সরি টু সে দ্যাট, একদম জেনে বলছি এগুলা, বুঝছেন? এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম ইংল্যান্ডে থাকতে, মানে ওই যে বিভিন্ন ধরনের খদ্দর ছিল, এরা এসে গল্প করতাম আমাদের সাথে। ট্রাস্ট মি, এর বেশি আমি যাচ্ছি না, মানে ব্যবসায়ী যারা ছিল ইংল্যান্ডে তখনকার সময়। বাই দ্য ওয়ে, সো আমি মনে করি সালমান শাহ হত্যার সাথেও সামিরার সাথে যথেষ্ট সামির এবং ডেফিনেটলি সামিরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, ডন হত্যাকাণ্ডে জড়িত। আজিমুদ ভাই নিশ্চিত থাকতে পারে, কারণ মানে সে তো, এবং সে আজিজ মোহাম্মদ ভাইকে সে তাপ্পর মেরেছিল। সিলেটের ছেলে, সাহসী ছেলে, এগুলো ভয় করবে না, মেরে দিবে স্বাভাবিকভাবেই। আমি এগুলো মারতাম, একই ব্যবস্থা করতাম। মেরে দিছে, দেখেন তার পরবর্তী সময় তার একা একদম তাকে সম্পূর্ণভাবে এমন ক্ষতি করেছে বাংলাদেশের। আজকে এই লোক অথবা বড় রাজনীতিবিদ হতে পারতো, এই লোক, এরা ছিল বাংলাদেশের প্রোটেক্টর। মান্না, সালমান শাহর মতো ব্যক্তি, আনফরচুনেটলি এদের কাউকে এত তাড়াতাড়ি মানে মান্না মারা গেল, যে কোন মাস মারা যেতে পারে, আমি যেতে পারি একটু পরেই, আপনি যেতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট উই নেভার নো was there any conspiracy against them. That's the bottom line. What about তাকলা মুরাদ? না, এরকম তো নিকৃষ্ট প্রাণী, এদের কত বক্তব্য দিয়ে আপনি আমাদের কিন্তু নিকৃষ্ট আওয়ামী লীগের বাই প্রোডাক্ট, পচে যাওয়া ভুলগন্ধযুক্ত প্রোডাক্ট, এগুলো নিয়ে আমাদের বক্তব্য নাই। মূল বক্তব্য হচ্ছে এটা। এই জন্য আমি আমার এই ভাইটাকে আমি ধন্যবাদ দিই। আমি জানি না ওনার নামটা কি, উনি কে, আমি ওনাকে দেখেছি এর আগে 2-1 বার। আমি মনে করি যে একদম আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি সমান তথ্য উনি নিয়ে আসছেন। শাওন অবশ্যই প্লান্টেড বাই সামান, আমি বললাম না, আমি কসম করে বলছি, এটা মাই কমন সেন্স, সিক্স সেন্স অ্যাসেসমেন্ট সে ইট ইজ 100% ট্রু। আমি বুঝেন না কেন, আমি শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যায় ভারত জড়িত বলে আমি দাবি না, এটা আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না, আমি জায়গাতে সরবই না। আমার ওনাকে তারা হত্যা করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। এই হলো বাংলাদেশের ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র গেম। এরা আছে, বাংলাদেশ যদি দুশ্মন রাষ্ট্র ঘোষণা করতে চায় কাউকে, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালে ভারত থাকতে হবে। এর বাইরে বাংলাদেশ কোনো দুশ্মন রাষ্ট্র নাই পৃথিবীতে। আর এখন পাকিস্তানকে নিয়ে যারা রাজনীতি করতে চান করেন, সময় আসতেছে। সাউদি এমন বাদাম দিব আমাদেরকে, মানে এখানে তেরিং বেরিং করলে, আর তুরস্ক বুঝে নেবেন খেলা কাকে বলে, কত প্রকার ওকে কি মাইন্ডেড খেলার চেষ্টা করবেন, বুঝেছেন? এই জন্য আমি বলি যে এই যে বিভিন্ন ভাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, মূলত এই বক্তব্যটা আমি দিলাম, হিসাব মিলিয়ে নেবেন। আমি যেগুলো বলি, আমি আমার অ্যাসেসমেন্টের আমার ডকুমেন্টস লাগে না। I don't need any documents, but yes, if I go to court, then I have to prove it with clear-cut evidence beyond reasonable doubt, so that the judge can give or lay out a statement or verdict, right? But apart from that, আমি যেগুলো বলছি এগুলাই, এর বাইরে আপনি চলতে পারবেন না। আমি প্রতিটা ঘটনা বিশ্লেষণ করে ইন্টারন্যাশনাল দেশ এবং ওই দেশের কানেকশন, স্বার্থ বিবেচনা করে বিশ্লেষণ করে বলতে পারি কে কোন ঘটনা ঘটিয়েছে 100%। এবং আমি আপনাকে আরো একটা জিনিস বলি, ধরেন ওই যে হোলি আর্টিজেনের ঘটনা, আপনি জানেন তো বাংলাদেশের সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, মানে এটা বিদেশি এলাকাতে ঘটেছিল, জানেন তো, বিদেশিদের এটা সারা পৃথিবীতে দেখানোর জন্য। এটা শুধু ভারতের জড়িত এবং বাংলাদেশের ডিজিএফআই জড়িত। কেন? শুধুমাত্র বাংলাদেশটাকে সারা পৃথিবী থেকে, মানে শেখ হাসিনা, এই যে বললাম, আপনি শেখ হাসিনাকে আনবেন, আওয়ামী লীগকে আনেন না। আপনার সন্তানের সাথে এমন বড় প্রতারণা আর এমন বড় দুশ্মনী সারা পৃথিবীতে আপনার হতেই পারে না। আপনার সন্তান যেদিন বুঝবে যে আপনি তার সাথে কি প্রতারণা করেছেন, এই ভারতের দালালি করে, আপনি আওয়ামী লীগের দালালি করে, আপনি বুঝবেন। আমি যদি আবার বলছি, আমি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আমি বুঝতাম যে বাংলাদেশের দল, যেটা বিএনপি আছে এই মুহূর্তে, বা জামায়াত আছে, বা এনসিপি আছে, বা অন্যান্য দল আছে, আমি এখন বলতাম আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। আওয়ামী লীগকে আনবেন, ভারতকে নিয়ে আসতেছেন আপনি শুধু বাংলায়, এই দেশটাকে তাদের দখলে দিয়ে দিবেন। কেন আপনি 10টা বছর তাদেরকে বাইরে রাখেন না? এরা একটু একটু হিসাব নিকাশ করে আসুক। আওয়ামী লীগ যদি ভারত ছাড়তে পারতো, আমরা মনে করতাম ভারতের কোন মানে দাস বা দাসী বা মানে এজেন্ট না, আমি এখনই মানে আওয়ামী লীগের জন্য মানে বক্তব্য রাখতাম। কিন্তু আপনি তো আওয়ামী লীগকে নিয়ে আসছেন, মানে ভারতকে নিয়ে আসছেন, কেন তাদেরকে নিয়ে আসবেন এখন? বিকল্প কোনো কিছু চিন্তা করেন, কারণ তারা তো প্রমাণ করেছে ভারতের কাছে বাংলাদেশটাকে বন্ধক দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মূল উদ্দেশ্য, এবং তারা সেটা করেছে। আজকে 17 বছর ক্ষমতায় ছিল, 54 বছর স্বাধীনতার পরেও বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারে নাই। এদের পক্ষে এতটা মূর্খতা এবং জঘন্যতম পিতামাতা মানে পরিবারের মানুষ হতেই পারে না, পৃথিবীতে হতেই পারে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ইটস আনবিলিভেবল, বুঝেছেন? এই বাংলাদেশের একটা দেশকে নিয়ে কতটা জঘন্যতম মানে কাজ করতে পারে একটা দেশের বিরুদ্ধে বন্ধুত্বের খাতিরে। আমি সংকীর্ণ, এখনো আমাদের শহরে কিছু মানুষ দেখলাম, এদের তো জ্ঞান নাই। আমি বললাম না, পৃথিবীতে নিকৃষ্ট আলেম সমাজের দেশ,
নিকৃষ্ট রাজনীতিবিদদের দেশ, নিকৃষ্ট মানে সংস্কৃতি জগতের দেশ, নিকৃষ্ট খেলাধুলা জগতের দেশ হচ্ছে বাংলাদেশ। আমি এতে এমন জঘন্যতম ওই সেক্টর তারকা আমি 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 জীবনে কোথাও দেখি নাই। খুবই দুর্ভাগ্য। এটা আল্লাহ কোথায় ভাই আপনারা পাপ করেছেন, গজব, এগুলো গজব রে ভাই, আল্লাহর পক্ষ থেকে এগুলো গজব। বিশ্বাস করি, আমি এগুলো বিশ্বাস করি। কিছু কিছু জিনিস আছে ভুল বা হতে পারে ন্যাচারাল মানে অকারেন্স, যেটাকে আমরা বলি। কিছু কিছু আল্লাহর তরফ থেকে গজব। ধরুন শেখ হাসিনার মানে যে মানে ধ্বংস হলো, এটা আল্লাহর তরফ থেকে গজব। এটা শেখ হাসিনা বিশ্বাস করবে না, কিন্তু that was a like আল্লাহর পক্ষ থেকে এটা was a curse. They were cursed by the Almighty God, আল্লাহ 100%, and seriously, because এমন কিছু অপরাধ করেছে আল্লাহ আরশ পর্যন্ত হয়তো কেঁপে উঠেছে কোনো সময়, এই জন্য তাদের উপরে এই গজবটা সৃষ্টি করেছে। আর না হলে উত্থান পতন হতে পারে, ধ্বংস হওয়ার কথা না। এভাবে ধ্বংস হয়ে গেছে না। বিএনপি যদি টাইট থাকে, আওয়ামী লীগ শেষ তো, জীবন আসতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ। আর ভারতের what about নানক ভাই, এই যে আপনি প্রশ্ন করেন আমার মানে মুখটা খারাপ করার জন্য, শুনেন, এমডি আহমেদ চৌধুরী, নানককে আমি রাজনীতিবিদ যদি আপনি আমারে মানে আমি মনে করতে হয়, ধরেন আমি মৃত, আই এম ডেড, আই এম গন, আই এম নট, আমি মানুষই না। যদি নানককে রাজনীতিবিদ মনে করতে হয়, আমাকে মানুষই মনে করতে হয়। নিকৃষ্ট প্রাণীদেরকে শেখ হাসিনা জোগাড় করেছিল এমন ভাবে, এদের মতো নিকৃষ্ট মানুষ এ নাকি রাজনীতিবিদ? এটা লজ্জা কি হতে পারে একজন মানুষের জন্য? আপনার মন্ত্রী হয় নানকের মতো ব্যক্তি, ইমাজিন দ্যাট। আপনি ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি, এই হারামজাদা। আমি তো বলছিলাম, আমি পোস্টে বলছিলাম যে সেকেন্ড বার যখন ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক বানানো হলো, তখনই বলছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে। দ্যাটস হোয়াট ইট ইজ। সাহেবের হোসেন চৌধুরীর মতো ব্যক্তি যথেষ্ট পরিমাণে ভালো, আব্দুল জলিলের মতো ব্যক্তি যথেষ্ট পরিমাণে ভালো। আপনি এবং আমাদেরকে দেশের তুলনাই হয় না, দেশপ্রেমিক ছিলেন, রাইট? এটা তো আলাদা ব্যাপার, এটা তো তুলনাই হয় না, এদের সাথে আপনি তুলনা করতে পারবেন না। এই ব্যক্তিগুলো নাই তো আর। হুমায়ুন চৌধুরীর মতো ব্যক্তি, আওয়ামী লীগ এগুলো নাই। 96 এর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্ত্রাস কিছু বাড়ছিল, কোনো দুর্নীতির বড় দুর্নীতির অভিযোগ নাই। ইমাজিন দ্যাট, কোনো বড় ধরনের দুর্নীতির অভিযোগ নাই 96 এর আওয়ামী লীগের। একটা ছিল শুধুমাত্র সালমান এফ রহমান, এই কুলাঙ্গার শুধুমাত্র শেয়ার বাজার কেলেঙ্কারি করেছিল, তা অর্থমন্ত্রী যে এস এম কিবরিয়া ছিল, উনি চেয়েছিল তখনকার সময় তাকে কঠিন পানিশমেন্টের আওতায় আনতে, তারপরে উনি বন্ধ হয়ে গেছিল, কিন্তু আওয়ামী লীগের বাকি যে কানেকশন আছে এগুলোর কারণে আল্লাহ উনি চেয়েছিল, কারণ উনি দেয় নাই এই সুযোগ। সাইফুর রহমান সাহেব ব্যাংকিং খাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেয় নাই তখনকার সময়, বাট বিভিন্নভাবে দুর্নীতি হয়েছিল, এটা অন্য লেভেলে। আপনি বলতে পারবেন না যে চুরি করেছে এইভাবে। সো এই মানুষগুলো নাই, এই জন্য তো এরা ধ্বংস হয়ে গেছে, এরা আর কখনোই ফিরবে না ওই অর্থে। এখন দেখা যাচ্ছে মানে মানে এইগুলা। তো আমরা what about আচ্ছা, ধরেন ফজু পাগলা হচ্ছে একটা রাস্তার মাইন্ডের একটা রাজনীতিবিদ, এবং বিএনপি কেন তাকে গুরুত্ব দেয় আমি আপনাকে বলি। আমি বিএনপি কারেক্টারিস্টিক জানি, এই কারণে জামাতকে মানে বিএনপি সরাসরি, ধরুন প্রধানমন্ত্রী তো সরাসরি বলবে না, উনি এটা বলতে পারবে না, মানে টুকটাক বলবে আর কি। মানে শেখ হাসিনার মতো উল্টাপাল্টা বক্তব্য সে মানে বর্তমান প্রধানমন্ত্রী দিতে পারবে না, উনার এটা ক্ষমতাও নাই, বুঝলেন আপনি? উনি বলবে, অনেকগুলাই বলবে, যতটুকু পারে আর কি শালীনতার ভিতরে বলবে। এগুলো হচ্ছে তাদের মানে জামাতকে টাইট করার কিছু প্লেয়ার্স আছে সরকারে। এর মধ্যে ধরেন ইদানিং মানে ফজু পাগলা একটা, এ লোক এমপি হয়ে গেছে। আপনি কল্পনা করেন যে লোকের কোনো ধারণা নাই, পলিসি নাই, একটাই আছে ভারত আমাদের বন্ধু, আর বঙ্গবন্ধু করেছিলেন, বুঝছেন না? ওনার অবদান আছে, আমি ওনার সমালোচনা করেন, আপনারা সবাই জানেন। আর এই যে মুক্তিযুদ্ধ 1971 নিয়ে এখন পাকিস্তানের যে শক্তিশালী, এই পৃথিবীটা রক্ষা করতেছে এখন পাকিস্তান। এই সাউথ ইস্ট এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর ভরসার জায়গা হচ্ছে পাকিস্তান। গরুর বাচ্চাকে বলেন এটা বুঝার জন্য যে আমরা দেশ হিসাবে আমরা বিপদগ্রস্ত, বুঝার জন্য রাজনীতি। সরি, এ বিএনপির লোক না, এর জন্য আমি তাকে কোনো রেসপেক্ট আমার নাই বিএনপির হিসাবে, বাই দ্য ওয়ে। আর ফজু পাগলার বিষয়ে তো এটা হচ্ছে, এবং এই দেখুন একটা ছবি দেখাই আপনাদেরকে। ধরেন এই যে আপনি দেখলেন না, ওই যে আমি কেন বলি জামাতের নাম চেঞ্জ করার জন্য, জামাতকে রিস্ট্রাকচার করার জন্য, এর বাহিরে বাংলাদেশের সমাধান আমি দেখতেছি না। হিসাব মিলিয়ে নেবেন কখনো যদি সমাধান পান। শুনেন আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী গেছেন এই কিসে, এই চিরাঙ্গে গিয়ে সেখানে দেখা করেছেন কার সাথে? মুহিবুল্লাহর সাথে। দেখেন, আচ্ছা আমার বলেন তো আপনি, মুহিবুল্লাহদের এত দাম এখনো কেন? আমি বারবার বলি না আপনাদেরকে, আমি বারবার আপনাদেরকে বলি না, আমি ছবিটা দেখাই মুহিবুল্লাহর সাথে, মানে ওকে প্রাইম মিনিস্টার, ওকে পিএম মেট মুহিবুল্লাহ, দেখে আসে কিনা এই ছোট্ট মানে ইয়াস পেয়ে গেছি, সাথে সাথে পেয়ে গেছি, ইংরেজিতে লিখছি, পেয়ে গেছি, সব জায়গাতে আছে। এই দেখেন ছবিটা, এই দেখেন। আচ্ছা প্রথমেই বলি এই ছবিটা নিয়ে একটা বক্তব্য দিই। প্রথমে বলি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনার পারিবারিকভাবে উনারা আলেম সমাজকে সম্মান করেন, এটা কিন্তু সত্য। উনার মাও করেছেন, বাবাও করেছেন, জানেন তো? বাংলাদেশের ইসলামিক দলের বাইরে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল হচ্ছে বিএনপি। নাও এখন এরা করবে কিনা, যারা আছেন অন্যান্য আছেন এরা করে কিনা, এটা আপনি আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। বাট মূলত ইসলামিক নামদারি দলের বাহিরে অনলি ওয়ান এন্ড অনলি বিএনপি, জানেন তো আপনি?
এটা সবাই জানেন আপনি, মানে সংবিধানের মানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করার থেকে শুরু করে রিয়েল ইসলামিক ভ্যালুতে বিশ্বাসী একটা দল। এখন হয়তো অনেক শয়তান এখানে এসে চেষ্টা করে এগুলোকে বানচাল করতে, বামপন্থী রামপন্থী, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হিয়ার ইজ দ্য স্টাফ। ওই যে এখানে দেখলেন আপনার ছবিটা, প্রধানমন্ত্রী মুহিবুল্লাহর সাথে দেখা করেছেন, প্রথম বক্তব্য হলো ওনারা পারিবারিকভাবে দলভাবে কিন্তু ইসলামিক মূল্যবোধের দল, বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট। বাট তাহলে এখন কেন এটা করতে পারেন? সেখান থেকে হলো জামাতকে ট্যাকল করা আর ডান্ডা দেওয়ার জন্য বিএনপির কোনো নেতা লাগে না। তো আমার ভাই রাশেদ, তারেক, মানে আমি তারেক, সরি বললে আবার সে বলবে যে ভাই এটা বললো, মানে আমার তারেক, মানে তারেক, মোহাম্মদ তারেক, আর আপনার এই যে কি বলে এটাকে, আপনার মানে এই যে ফজু পাগলা, তারপরে এই যে আলেম সমাজরা, চরমুনাই, জমিয়ত, মোর দেন এনাফ। তাহলে এই ব্যক্তির এত মূল্যায়ন, এত দাম কেন আসলো? তার কি কোনো কন্ট্রিবিউশন আছে বর্তমান রাষ্ট্র পরিচালনায়? বিকজ অফ জামায়াত ইসলামী। চরমুনাইর হুজুরের এখনো এত মূল্য কেন সরকারের কাছে? What is their contribution to the country? Nothing but a bogus. Because of জামায়াত ইসলামী। জমিয়তের যারা, এরাও দেখবেন দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। Why they are so valuable? Because of জামায়াত। আমি কেন বলি যে জামায়াত যদি রিস্ট্রাকচার করতে পারে, আপনি বিশ্বাস করেন যদি জামায়াত না থাকতো প্রধানমন্ত্রী হয়তো দেখা করতেন। আবার বলছি, ওনারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল, জীবনে হয়তো এত সহজে মুহিবুল্লাহদের দেখা করতে পারতো না প্রধানমন্ত্রীর সাথে। Why? Because জামায়াত is their government or their anti-party. They need them. That's why. বুঝেছেন আমার হিসাব? সুজা বাংলার হিসাব, একদম সুজা বাংলার হিসাব, বুঝেছেন? এই দেখেন, আমি যে এই যে প্রতিদিন বলি যে কেন জামায়াত আছে বলি, এরা হয়তো বা ভিক্ষা করেও খেতে হবে কোন ক্ষেত্রে, বিশ্বাস করেন। এদের পুঁজি, টাকা পয়সা, সব অর্থের সংস্থান আসে বিকজ দে আর এগেইনস্ট অ্যান্টি জামায়াত। আপনি বিশ্বাস করতে কষ্ট হবে, এরা জানেও না কারা তাদেরকে পয়সা দেয়। এদেরকে বিভিন্নভাবে কিভাবে ভারতীয় কাজ করে আপনি জানেন তো? তাদের বিভিন্ন মানুষ আছে যারা ইসলামিক লেবাসদারি, মনে হবে এরা কমির মানুষ, জমিয়তের মানুষ, চরমুনাই মানুষ। আজকে একটা প্রোগ্রাম দেওয়া দরকার। এই যে আজকে প্রোগ্রাম হলো, রাইট? এই যে আমার অফিস থেকে ফোন আসছে, ছবি আনার সাথে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এই যে জামাত থেকে ওই যে এই যে কি বলে, এই ওনারা করলেন এগুলো, এই যে বিভিন্ন তারা প্রোগ্রাম করে, তারা বিভিন্নভাবে এই প্রোগ্রামের, তারা জানে না যে এটা টাকা কারা দিচ্ছে। আপনি ঘুরে ফিরে তদন্ত করেন, গিয়ে দেখবেন এই টাকাটা দিচ্ছে ভারতীয় এবং ভারতীয় গভর্নমেন্ট। দ্যাটস আ ডেঞ্জার। আর এদের মতো নাইভ, আমাদের দেশে আলিম সমাজের মতো এত বড় নাইভ এবং মূর্খ, জ্ঞান পাপী, অসচেতন মানুষ আমি আমার পৃথিবীতে কোথাও আমি দেখি নাই। সরি, yeah, that's what it is. So that is our problem. We have a serious problem. আমাদের আলেম সমাজ যা ঠিক থাকতো, এখনো প্রবাসী এবং আলেম সমাজ বাংলাদেশকে মালয়েশিয়ার উপরে নিয়ে যেতে পারে উইদিন 5 years। প্রবাসী এবং আলেম সমাজ, তারা যদি আমার বক্তব্য শুনেন, খালি কোনো কিছু বলতে হবে না, খালি বলতে হবে এই কাজ করা যাবে না, এই কাজ মানে আপনি করতে হবে, দ্যাটস ইট। নাহলে আমরা আন্দোলনে নামবো, খেলা ফাইনাল। আপনি আনতে পারবেন চরমুনাইকে, আনতে পারবেন আব্বাসীকে, আনতে পারবেন তাহেরিকে, আনতে পারবেন আলাউদ্দিন জিহাদিকে, জমিয়তকে, মুহিবুল্লাহকে এনে একটা জায়গায় বলতে পারবেন। আপনারা এখন বলেন, এখন থেকে ভোট হবে, ভোট গণনা হবে, ভোট কারচুপি করলে আমরা সবাই একসাথে আন্দোলনে নামবো, আর আমরা প্রবাসীরা আছি, আমরা টাকা বন্ধ করবো। ইউ ক্যান নট। মৃত মারা গেলেও এদেরকে আপনি এক করতে পারবেন না। এতটাই জাতীয় দুশ্মন এরা, এতটাই জাতীয় প্রতারক এবং দান্দাবাজ এবং ঠাউট এরা। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি এদের বিরুদ্ধে বক্তব্য দিই, আমি দেখতে দেখতে অসহ্য হয়ে এই বাটপারদের বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়া শুরু করেছি পৃথিবীতে। এবং এরা আছে বলেই মুসলিমরা মারা খায়, এরা আছে বলেই আমরা সবচেয়ে বড় অধপতিত। আপনাদেরকে একটা জিনিস বলি আজকে, ধরেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ না, রাইট? অর্থনীতির জনক তো অ্যাডাম স্মিথ, যেটা আমরা পড়েছি। আমি খুব ভালো ছিলাম অর্থনীতিতে, খুবই ভালো। আওয়ার্স আমি লেকচার দিতে পারবো অর্থনৈতিক বিভিন্ন থিওরির উপরে, বিশ্বাস করেন। আপনারা আমাকে টেস্ট করবেন একদিন। আমি আপনাকে বলি, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আপনি জানেন প্রকৃতভাবে অর্থনীতির জনক হচ্ছে আল খালিদুন। উনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি অ্যাডাম স্মিথ প্রতিটা তত্ত্ব ওনার কাছ থেকে চুরি করে নিয়েছেন। চুরি করে না, ওনাকে ফলো করে উনি দিয়েছেন। এই ব্যক্তি 1660 সালে উনি অর্থনীতি বিষয়ে, আমি pardon me if I mean tell you the wrong date, but something like that. ওই সময়ে উনি এই তত্ত্বগুলো দিয়েছিলেন। অথচ আপনি দেখেন ওনার অস্তিত্ব আছে কোথাও? এটা আমার বক্তব্য না। প্রিন্সটন ইউনিভার্সিটি, one of the biggest and the best university in the United States, and it is right there. আমি ক্যাম্পাসে যাই, আমি অনেক ক্যাম্পাস ভিজিট করি ইউনিভার্সিটির, আমার ভিতরে অনেক কি আছে। তো আমি প্রায় সময় প্রিন্সটন ইউনিভার্সিটিতে গিয়ে চাটা খেয়ে, সেখানে অন্য লেভেলের গেলে আপনার মানে প্রিন্সটন ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন নিউ জার্সি এন্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস টু, রাইট? তারা এই পেপার্স দিয়েছে এটার উপরে, খালিদিনের উপরে। তারা যে জার্নাল প্রকাশ করেছে সেখানে আর্টিকেলে উনার নাম তারা উল্লেখ করেছে। আমার বক্তব্য না এটা, আমি আপনাকে প্রমাণ করতে পারবো। কোথায় আমরা এখন বলেন, আপনারা কোথায়? চিকিৎসা বিজ্ঞানের জনক
ইবনে সিনা। অথচ একটা মুসলিম দেশ দেখাইতে পারবেন যেখানে চিকিৎসা বিজ্ঞানে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ? নান। ওয়াই? বিকজ যুগে যুগে সব জায়গায় মহিবুল্লাহরা ছিল, আব্বাসীরা ছিল, তাহেরিরা ছিল, আলাউদ্দিন জাহারিরা ছিল, জমিয়ত ছিল, চরমুনাই ছিল, এরা যুগে যুগে ছিল বলে আমাদের এই অবস্থা। ভারত 650 ইয়ার্স শাসন করার পরেও একটু আগে দেখলাম একজন মুসলিম লোককে কিভাবে মারতেছে পুলিশের সামনে ভারতে। Why we have this problem? Because আমরা মুসলিমরা আমরা সব দিক দিয়ে এগিয়ে। এই দেখেন এখানে মিশিগানে আল সায়েদ, উনি সেনেটর। সারা পৃথিবীতে আপনি দেখেন মানে সবাই ফেনেকিং, মুসলিম সেনেটর হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন আগে টুইটে কি করেছেন দেখছেন আপনি? ট্রুথ সোশ্যালে উনি 2টা ছবি দিয়েছেন। সেই ছবির মধ্যে উনি দেখাচ্ছেন যে, ফটোতে দেখাচ্ছেন রিয়েল আমেরিকা কোনটা, উনার স্ত্রীর সাথে আর ডক্টর আব্দুল আল সাইদের। তো এভাবে অথচ দেখেন আমাদের বাংলাদেশি এখানে মিশিগান থাকে, তারা ইসলামিক মানে প্রচারণায় তারা 2 মাইল দূরে তারা কি করছে? এগুলো তো আতঙ্ক সৃষ্টি করে না? এই যে তাবলিগ জামাত ইংল্যান্ডে, এরা তাবলিগ জামাত করেছে কিছুদিন আগে, যেখানে বর্ণবাদের রাইজ হচ্ছে এখন ভয়ঙ্কর ভাবে। পরবর্তী সময়ে এরা হুমকি দিয়েছে মানে আক্রমণ করবে, পরে পুলিশ এসে তাদেরকে মানে বলছে যে আপনারা সরে যান। মানে তাবলিগ জামাতের এরা। কেন ভাই আপনি এখানে তাবলিগ জামাত কেন করতে হবে আপনাকে? হোয়াট ইজ আওয়ার বেনিফিট? আপনি যে এই যে আতঙ্কগুলো সৃষ্টি করেন না বুঝে, এগুলোর ফলাফল জানেন না, এবং এগুলো কারা করে গিয়ে দেখেন আপনি এখানেও মানে যারা মুসলিম বিরোধী পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সংস্থা আছে তারা জড়িত, এদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। অথচ তারা জানেই না যে কারা কিভাবে খরচ করতেছে। এইটা হচ্ছে নাইভিটি কাকে বলে পৃথিবীতে। মুসলিমরা মার খাবে না, কেন মার খাবে? আর না মুসলিমরা চিকিৎসা বিজ্ঞানের জনক, অর্থনীতির জনক, নামগন্ধই নাই। ওয়াই? আপনি বলেন অ্যালজাবরা, সারা পৃথিবীতে গ্যালাক্সি ওয়ের যত ধরনের মানে কি আছে সব এর নাম হচ্ছে আরবিক। তারপর আমাদের কোনো কিছুই নেই। ব্ল্যাক হোল আবিষ্কার করছে মুসলিমরা, কোরআন, রাইট? পবিত্র কোরআন শরীফ হচ্ছে এটা আবিষ্কারক, আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং এটা আমেরিকান সায়েন্টিস্ট নাসা তারা 3 বছর আগে তারা পেপার তারা পাবলিক করেছে। ইয়েস, there is a মানে existence of black hole which is completely matched with whatever the stated in Quran. জ্ঞান গরিমা নাই, আছে ভ্রান্ত ধারণা, আছে মূর্খতা। এর জন্য আমি বলছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আলেম সমাজের দেশ বাংলাদেশ, মিল্কি ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। অনেক টাইম চলে গেছে, উই গো রাইট নাও, আমার আর সময় নাই। আসসালামু আলাইকুম। এবং হিসাব মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো এখানে বলছি আজকে, সালমান শাহ হত্যার সাথে জড়িত, শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যার সাথে জড়িত, আমি কসম করে বলছি, প্রথম জীবনে কসম খাতাম, আল্লাহর কসম, এগুলো আমি মনে প্রায় বিশ্বাস করি এটা উনি করেছেন এবং ভারতে বড় জড়িত। ইট ইজ ইম্পসিবল, এদের বাহিরে এটা হতেই পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ তখনকার সময় আমরা ছিলাম না, আমরা চিন্তা তাহলে দেখতাম তাদের ভূমিকাকে, চোখ দিকে তাকালে আমি বুঝতে পারতাম তারা জড়িত ছিল কিনা। ইয়া, চোখের দিকে তাকালে তখনকার সময়, যখন যেভাবে আমরা বুঝি, আমরা তো যখন ছিলাম না, আমাদের বুদ্ধিদীপ্ত বুদ্ধিজীবী যারা খুব অভাব বাংলাদেশে। আর কখনো যারা যে জন্মিছে কয়েকজন, এরা হয়তো থাকতে পারে নাই, আর এদেরকে মূল্যায়ন করা হয় না। সারা পৃথিবীতে যদি অযোগ্য মানুষদের যোগ্য স্থানে বসানোর জন্য নাম্বার 1 নোবেল পুরস্কার দেওয়া হয়, নাম্বার 1 কান্ট্রি বাংলাদেশ, নাম্বার 1। এটা লিখে রাখবেন, মনে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।